যারা ভারতবর্ষে উচ্চ প্রশাসনিক বিষয়ে যদি বলুন আইপিএস হোক আইএএস হোক নানা ধরনের প্রশাসনিক বিষয়ে যারা রয়েছেন আপনাদের হাতেই গড়ে ওঠে, আপনাদের হাত দিয়েই কিন্তু ওদের জীবন শুরু হয়। একজন শিক্ষককে যে বা শিক্ষক সমাজকে যে দোষারোপ করা ওটা ঠিক হবে না। আমি দোষারোপ বলছি না, যখন একটা ছাত্র যখন এই ধরনের কর্মে লিপ্ত হয় তার দ্বারা কোনো ধরনের এটা আমরা একটা লজ্জাবোধ মনে আজকে মনে এই লজ্জাটা আপনার জন্য নয়, গোটা শিক্ষক সমাজকেই লজ্জিত করা, আমি সেটাই বলছি। আমাদের পাশের এখানে সনবিল এলাকা, যেটা আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি, মেট্রিক উনি 3rd ডিভিশনে পাশ করেছে। আচ্ছা, ঠিক আছে। তো মেট্রিক যখন পরীক্ষা দেওয়ার সময় ছিল তখন উনি যেতে চান, উনাকে জোর জবরদস্তি ধরে দৌড়াদৌড়ি করে বেঁধে মেট্রিক পরীক্ষা নিয়ে বসিয়েছে। তারপর মেট্রিক পাশ করে 3rd ডিভিশনে পাশ করে, তারপর হয়তো কিছুটা মন বসেছে, হায়ার সেকেন্ডারি 2nd ডিভিশনে পাশ করে, তারপর ডিগ্রি A+ দিয়ে পাশ করে আজকের দিনে উনি একজন এসপি। তো অনেক ছাত্রছাত্রী যারা আছেন মনে করবেন যে আমি মেট্রিক 3rd ডিভিশনে বা হায়ার সেকেন্ডারি 3rd ডিভিশনে পাশ করেছি, আমার বোধহয় জীবনে কিছু। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটালে। বাতায়ন ডিজিটাল একটি নতুন প্রয়াস, যেটা হচ্ছে মত বিনিময়। আমরা মত বিনিময় করব কয়েকজন শিক্ষকদেরকে নিয়ে। প্রতিটি পর্বে থাকবেন এক একজন শিক্ষক। সেই অনুরূপভাবে আজকের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বলরাম বৈষ্ণব মহাশয়, তিনি একজন শিক্ষক, এবং রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের সভাপতি বরাক ভ্যালি। আমরা আজকে আপনাদের সম্মুখে আসার বিষয়টি হলো 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। আপনারা সবাই অবগত আছেন, সবাই জানি আমরা। শিক্ষক আজকে যে আমরা বললাম, আমি যে বললাম আমরা শিক্ষকের সাথে মত বিনিময় করব, বিষয়টি হচ্ছে আজকের দিনে যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক, এবং আজ থেকে যদি আমরা 20 বছর যদি পিছনে যাই, সেই সময়ে ছাত্র আর শিক্ষক, আর আজকের দিনে যদি ছাত্র এবং শিক্ষকের মাঝে যে সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে আমরা মত বিনিময় করব স্যারের সাথে। আমি আবারও বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই পর্বে বলরাম বৈষ্ণব মহাশয়। স্যার, আপনাকে জানাই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার, বাতায়ন ডিজিটাল টিভির সমস্ত দর্শকদের নমস্কার। তো স্যার, যেহেতু আপনি আমাদের চ্যানেলের নতুন, তো আমরা প্রত্যেক অতিথি যখন আমাদের চ্যানেলে নতুন থাকেন, তো আমরা একটু ওনার এডুকেশন লাইফ, স্কুলিং ইত্যাদি জানার একটু চেষ্টা করি। তো অনুরূপভাবে আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড বা স্কুলিং কোথা থেকে হয়েছে, এই বিষয়ে একটু জানতে চাই, যদি বলেন। আমি আমি একটি খুব প্রত্যন্ত এলাকা থেকে এসেছি। আমি যখন এলপি স্কুলে ছিলাম, তো আমার এলপি স্কুলের নাম ছিল 320 সরসপুর এলপি স্কুল। তো তারপর আমি এলপি স্কুল থেকে সোজা হাই স্কুলে চলে যাই, এমই স্কুলে নাকি। তো হাই স্কুল আমার বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো আমরা সেখান থেকে হেঁটে যেতাম, শুধু আমি নয়, আমার সঙ্গী সাথী আরও প্রচুরই আছে, আমরা একসঙ্গে হেঁটে যেতাম। হাই স্কুল লাইফ সমাপ্ত হওয়ার পর তারপর চলে আসি হায়ার সেকেন্ডারিতে। হায়ার সেকেন্ডারি আমার কালাইন এইচএস স্কুল। তারপর আমি কলেজ জীবনে এসআর কলেজে যাই, সেখান থেকে আমি ডিগ্রি লাভ করি। তারপর আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। তো আপনার কথা থেকে বুঝতে পারলাম যে একজন মানে গ্রাম থেকে উঠে আসা একজন ব্যক্তি, আজকের দিনে আপনি যে জায়গায়, তো একজন গ্রামের ছেলে। গ্রামের ছেলে, একটা সাধারণ পরিবার থেকে এসেছি। তো স্যার, আজকের যে জায়গায় আপনি একজন শিক্ষক, টিচার, এই যাত্রাটা যদি একটু শুনতে পারি, যদি বলেন যে বলরাম বৈষ্ণব
এই যে শিক্ষকতার যাত্রা কিভাবে শুরু হলো, বা এখান থেকে মানে শিক্ষকতা যে জয়েন করেছেন, টিচিং প্রফেশনটা জয়েন কিভাবে, কোনো উদ্দেশ্য এই, বা কারো থেকে ইন্সপিরেশন কিছু ছিল কি এইখানে? তো ছোটবেলা থেকে আমার একটা আশা ছিল যে আমি শিক্ষকতা করব। হুম, এই জন্যই করবো যে শিক্ষকতা আমার খুব ভালো লাগতো, যেখানে আমি ছাত্রদের আলো মানে হুম, হুম, জ্ঞান দিতে পারবো, হুম, ভালো পথ দেখাতে পারবো। হুম, তো ছোটবেলা থেকে ওই যে আমার যে শিক্ষক হুম, যেভাবে আমার তুলে পরিশ্রম করেছে বা হুম, আমার জন্য যেভাবে আমাকে ভালো ভালো কথা বলেছে, ইন্সপিরেশন দিয়েছে, হুম, হুম, তো ওইগুলা থেকে আমি নিজেও একটি ইন্সপায়ার হয়ে যাই হুম, হুম। যে আমিও এই কাজটি করব। তো ছোটবেলা থেকে আমার এই ইচ্ছাটা ছিল। তারপর আমি প্রথমে প্রাইভেট টিউশন করি যেগুলা। তো টিউশন করতে করতে কোনো এক সময় আর্থিক অভাবে আমি ঘর থেকে চলে যাই কোনো এক জায়গায়, কোনো এক কোম্পানিতে চলে যাই, গিয়ে সেখানে কাজ করি। ঠিক 15 দিন আগে জানতে পারি যে টেট পরীক্ষার জন্য অ্যাপ্লাই চলছে। তো আমি অনেক দূরে ছিলাম, আসা সম্ভব না এই মুহূর্তে এসে অ্যাপ্লাই করা। তো আমার বন্ধু ছিল, বিকাশ দাস নামে এক আচ্ছা, বন্ধু আচ্ছা, ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমার বন্ধুকে বললাম যে যদি তুই পারিস তাহলে আমার এটা ঘর থেকে সবগুলা ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করে নে। আমার বন্ধু ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করে আমাকে ফোন করে বলছে যে কাজ হয়ে গেছে, তুই একবার চলে আস। ঠিক 15 দিন আগে আমি এসেছি। তো আসার পরে আমি টেট পরীক্ষা দেই এবং সকলের আশীর্বাদে আমি টেট পাসও হয়ে যাই। তো আজকে যে আমি যে জায়গায় টেট পাস হয়েছি, হুম, হুম, তো সেটা 15 দিনে পড়া শেষ করে পাস করা সম্ভব না। হুম, হুম, অনেক কষ্ট হবে সবার হুম, জন্য। হুম। কিন্তু আমি কিভাবে করেছি এই জিনিসটা এটাই আমি বলবো। একটু হুম, তুলে ধরবো। নিশ্চয়। তো টেট পরীক্ষায় যে ৫টা সাবজেক্ট ছিল, হুম, হুম, হ্যাঁ? বাংলা, ইংলিশ হুম, সবারই জানা আছে, হুম, হুম, অঙ্ক, পরিবেশ, আরেকটা আছে সিডিপি যেটা চাইল্ড পেডাগজি একটা সাবজেক্ট আছে। তো বাকি যে ৪টা সাবজেক্ট, এই ৪টা সাবজেক্ট আমার পড়তে একবারও পড়তে প্রয়োজন পড়ছে না। মানে হুম, যেগুলা কোর্স ছিল, হুম, এইগুলা কোর্স সবগুলো আমার প্রায় জানাই। হুম। কিভাবে জানা? কারণ ওই যে আমি ১ম এ টিউশন করতাম। তাই আমি প্রত্যেককে বলবো যদি আপনারা সময় থাকে হাতে টিউশন করে যাও। আর যে ১৫ দিন আমি পেয়েছি ১৫ দিন, এই ১৫ দিন আমি শুধু খালি এই যেটা পেডাগজি সাবজেক্টটি আছে হুম। ওটার উপরে আমি সম্পূর্ণ সময় দিয়েছি। আর এভাবে আমি এই জায়গায় এসে বুঝতে পেরেছি। আচ্ছা। তো স্যার মানে আপনার কথা থেকে বললে আমি বাইরে ছিলেন, হুম, 15 দিনের সময় ছিল হুম। মানে এক্সামের, এ হ্যাঁ, এক্সামের ১৫ দিন বাকি ছিল। টেটের। টেট পরীক্ষার। আচ্ছা। তো আপনি যে বলেছেন টিউশন করে যাও, হুম। এই বিষয়টা যদি আবার একটু খুলে বলেন। মানে এই টিউশন করে যাওয়াটা মানে বলার উদ্দেশ্যটা, বা এটা থেকে উপকার অপকার কি হতে পারে যদি। টিউশন হ্যাঁ, হ্যাঁ। আমি যদি আমি ব্যক্তিগতভাবে আমি হুম, বলি হুম, 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 তাহলে বলবো, তুমি যদি আজকে হুম, হায়ার সেকেন্ডারি লাইফে থাকো হুম, আর তুমি যদি টিউশনে যাও, হুম, তুমি টিউশনে যাওয়ার পর বুঝতে পারবে যে জীবনে যতটুকু শিখে এসেছো এই জায়গায় হায়ার সেকেন্ডারি উঠতে, হুম, তার চেয়ে বেশি শিক্ষা পেয়ে যাবে যদি ক্লাস 4, 5, 6, 7 ওই ছাত্রগুলোকে যদি পড়াও, তাহলে তার চেয়ে বেশি জ্ঞান নলেজ অর্জন করতে পারবে। হুম। এটা একদম আমি এটা গ্যারান্টি কিন্তু সহকারে হ্যাঁ, বলতে অনেক পারবো। সময় দেখা যায় স্যার গ্রাজুয়েশনের স্টুডেন্ট কিন্তু হুম, লোয়ার লেভেলের বেস যেগুলো এইগুলো ফান্ডামেন্টাল হ্যাঁ, মানে এগুলা জানে না। জানে কারণ না। আমি যখন মানে ছোট ছিলাম 6 এ 7 এ ছিলাম, এগুলা পড়ে আসো বা স্যার বুঝাচ্ছে আমি ভালো করে বুঝি নাই। তারপর কি করছি? বাড়ি থেকে মুখস্থ শিখে এসে পরীক্ষায় বসে গেছি, দিছি আর হুম, পাসও করেছি। হুম, তো এখন যখন আমি এগুলা পড়বো তখন কিন্তু মুখস্থ পড়বো না। এখন তো হুম, আমি বড় হয়েছি বা এগুলো বুঝি। তখন হুম। বুঝে সুঝে পড়বো। তাই গিয়া মানে আমাদের এই প্রবলেম গুলো হয় যে অনেক বড়, বড় ছাত্র কিন্তু ছোট, ছোট ক্লাসের বিষয়গুলো জানে না। মানে এইটা। এটা ভুল পড়ে যায়, হ্যাঁ, বা একটা ভুল পড়ে যায়। সেই মানে জিনিসগুলো আবার রিভাইজ হয়ে যায় হ্যাঁ, রিভার্স হয়ে এইগুলো। যায়। এরকম তার নানান জন্য অসুবিধা একটা হয়। ঠিক আছে স্যার। তো যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে ছাত্র এবং শিক্ষক উনাদের মধ্যে সম্পর্ক, আপনি আজকের দিনে একজন শিক্ষক, আপনার ছাত্র এবং আপনার মধ্যে একটা সম্পর্ক নিশ্চয় আছে। অবশ্যই, আপনিও বিগত দিনে অতীতে ছাত্র ছিলেন, অবশ্যই। আজকে একজন শিক্ষক। আপনার সময় যে ছাত্র আর শিক্ষকের মধ্যে যে সম্পর্ক ছিল, এই যে সম্পর্ক আজকের দিনে কিন্তু আগের মতো দেখা যাচ্ছে না। একটা জেনারেশনের গ্যাপ অনেক আছে স্যার। আমি ধরেন যেহেতু বললাম আপনার ছাত্র জীবন আর বর্তমানে আপনার ছাত্র এবং আপনার মধ্যে সম্পর্ক,
আমি যদি ধরে নেই স্যার, আপনি ম্যাট্রিকুলেশন এক্সাম দিয়েছেন আজ থেকে 10 বছর আগে, ধরে নিলাম। তো এখানে 10-15 বছরের একটা গ্যাপ, একটা বড় গ্যাপ পড়ে গেল, এবং আজকের দিনে ছাত্র আর শিক্ষকের মধ্যে সেই আগের মতো সম্পর্ক দেখা যাচ্ছে না। তো তার জন্য কিছুটা আমি আমি নিজেকেও দোষী করবো। হয়তো আমি আমাদের শিক্ষকদের মতন ঠিকভাবে সঠিকভাবে জ্ঞান বা শিক্ষা দিতে পারি না, হয়তো এমনটা হচ্ছে। তারপরে যদি বলি আরো দুই একটি কারণ, যে পশ্চিমা সংস্কৃতি, বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু পশ্চিমা যে সংস্কৃতি সেটা প্রবেশ করছে, ওয়েস্টার্ন হ্যাঁ কালচার। ওয়েস্টার্ন কালচার যেটা, সেটা কিন্তু প্রবেশ করছে। তো এটারও একটা প্রভাব পড়েছে। তার জন্য একটা ওয়েস্টার্ন কালচারে কিন্তু এইরকম মানে আমাদের যদি প্রাচীন কালের দিকে যায় তাহলে গুরুর প্রতি যে সম্মান ছিল, ওয়েস্টার্ন কালচার কিন্তু এতটা ছিল না। আর বর্তমানে যে বর্তমান যুব সমাজ আছে ওয়েস্টার্ন কালচারের উপর খুব আকর্ষিত আছে। আর সেই দিকটাই মানে আমাদের এখানে সংস্কৃতি মানে প্রভাব ফেলার চেষ্টা করছে। আর তার কারণে অনেকগুলা এইসব এই যে কিছুক্ষণ আগে আপনি যেগুলো অ্যাক্টিভিটি করেছেন তার হচ্ছে। তারপরে আছে যে আজকালকে যে মাতা পিতা আছে ওনারা অনেক ব্যস্ত থাকে, কাজ কর্মে থাকে, সঠিকভাবে সময় দিতে পারছে না সন্তানদের প্রতি। তাই অনেক সন্তানকে মা বাবারও যে একটা কর্তব্য আছে যে শিক্ষকদের বা শিক্ষাগুরুদের সম্মান করা, শিক্ষক দেখলে এইভাবে চলা, এইভাবে এগুলো দেওয়ার সময় পাচ্ছে না। অর্থনৈতিক অভাব বা নানান কারণে এই শিক্ষাগুলো দিতে পারছে না। তো তারপরেও আজকে বর্তমান যুগে যে একটা প্রফেশন আছে, শিক্ষককে একটা শুধু একজন ব্যক্তি হিসেবে অনেকে মানে গণ্য করে যে একটা প্রফেশন, বেতনভোগী কর্মচারী এইভাবে অনেকে মনে করে এটা। কিন্তু আগের সময় এই জিনিসটা হতো না। তারপর আরো বললে প্রচুরই আছে। তো আলটিমেটলি তার জন্য আমরা সবাই দায়ী আছি, সমাজ ব্যবস্থা, শিক্ষক সমাজও, মাতা পিতাও, ছাত্রছাত্রীও, সবাই আমরা কিছু না কিছু অংশে একটু হলে দায়ী আছি। কিন্তু স্যার এটা আমার ধারণা, যেটা ব্যক্তিগত ধারণা। তো আপনার হিসাবে যদি এই যে যেটা মানে আজকের দিনে যেটা সৃষ্টি হচ্ছে বা দেখা যাচ্ছে, এটাকে শুধরানোর জন্য যদি কিছু বলেন, বা কিভাবে এটাকে আগের পর্যায়ে কি নেওয়া যাবে না আর যাবে না আপনার হিসাবে? অবশ্যই অসম্ভব বলতে কিছু নেই, সবকিছু সম্ভব আছে যদি আমরা অভিভাবক এবং শিক্ষক একসঙ্গে চলি। একজন অভিভাবক হিসেবে আমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যদি আমি পালন করি, একটা শিশু বা একটা বাচ্চার কোনো দোষ নেই। সে পৃথিবীতে আসে যা শিখে বা যা শিক্ষা নেয় তাই প্রতিফলন হিসেবে তা আমাদের সমাজকে দেয় বা আমরা দেখতে পাই সেগুলো জিনিস। তো আমি মনে করি না যে একটা শিশুর দোষ আছে, যে দোষগুলা আমাদেরই হবে। তো আমরা মাতা পিতা যদি সঠিকভাবে চলি, মনে করুন আজকে আমি একজন অভিভাবক, তো আমারও কিছু কর্তব্য আছে যে আমার ছেলে কি করছে, কোন দিকে কমতি আছে যেটা খামতি, তো সেটা নিয়ে শিক্ষকের সঙ্গে একটু আলোচনা করা যে স্যার আমার ছাত্র ঠিকঠাক আছে কিনা, বা আমার ছেলেটা যে দিয়েছে আপনার কাছে কোনো দোষ ত্রুটি আছে কিনা, বা আমি কোন দিকে আমার সন্তানের প্রতি অ্যাকশন নেব। তো এগুলা জিনিস শিক্ষকরা খুব ভালো জানবে, কারণ ওনারা প্রায় 6 ঘন্টার মতন ওনার ছেলে মেয়ে শিক্ষকদের কাছেই থাকে। তো ওনারা খুব ভালোভাবে বুঝতে পারে এবং জানতে পারে, কারণ ওনাদের কাছে একটা নলেজ আছে বা ওনারা ট্রেন প্রাপ্ত আছে। কিন্তু তো ছাত্রগুলার অ্যাক্টিভিটি ভালো করে একবার দেখার পরে যতটা বুঝতে পারবে, আপনি একজন সাধারণ মা বাবা হিসেবে এতটা বুঝতে পারবে না, কারণ আপনি ট্রেন প্রাপ্ত না। শিক্ষকগণ কিন্তু ট্রেন প্রাপ্ত। তো যদি জানুন বা যদি শিক্ষককে গিয়ে বলুন যে স্যার কি অসুবিধা, স্যার বলে দেবো যে এইভাবে আপনার ছেলের প্রতি ধ্যান দিবেন। তো এইভাবে আরো অনেকগুলো কাজ আছে যদি আমরা করি। শিক্ষকের কিছু কর্তব্য আছে, শিক্ষক যদি ঠিকঠাক করে আর অভিভাবক যদি ঠিকঠাক করে, সমাজও আছে। আজকে মনে করুন একটা যে আজকে আমি আছি মনে করুন, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটি অনৈতিক কাজকর্ম করছি। তো অনৈতিক কাজকর্ম করার পর আমার ওই পাশের বাড়ি একজন কাকু বা কোনো একজন দেখেছে, দেখার পরে আমাকে একটা ছড় মারলো বা কোনো কিছু একটা এরকম করলো, যেগুলো ভুল কাজে। কিন্তু দেখা যাবে অনেক সময় যে আমার মাতা পিতা রাগান্বিত হয়ে যায় কাকুর উপর, যে কাকু বর্তমান যেটা জেনারেশনে যেটা কেন করলে আমার ছেলে, তুমি কে মারা, তোমাকে এখানে একটা সংস্কারের ব্যাপার আছে, মারার অধিকার দিয়েছে, যেগুলো জিনিস। তো ওইগুলো জিনিস কিন্তু অভিভাবক করলে হবে না। যদি তোমার বাচ্চাকে মেরে তাকে, যদি মনে করুন যে বিনা দোষে নির্দোষ অবস্থায় তোমার সন্তান মেরেছে, তুমি সন্তানের সামনে ওকে জিজ্ঞাসা করবে না কিছু, উল্টা সন্তানকে আরো 2-1টা দিয়ে বা যেভাবে হোক তাকে সরিয়ে দিবে। তারপর লাগে তুমি সন্তানের আদেকা যেখানে সন্তান নেই এখানে গিয়ে প্রশ্ন করো যে বাচ্চাটা কি দোষ ছিল, এমন ভাবে জিজ্ঞাসা করো এই কাকুকে যে
উনি যেন বুঝতে পারে না যে ওনার উপর আমি কোনো অ্যাকশন নিচ্ছি বা কোনো ওনার প্রতি যে আমার মনোভাব বা দৃষ্টিভঙ্গি যে আলাদা, এটা না। এমন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করুন যে এই কাকু যাতে বুঝে যে এই অভিভাবকটি কিছু জানছে আমার কাছ থেকে বা বাচ্চার বিষয়ে। এবার জিজ্ঞাসা করে দেখুন, যদি দেখুন কোনো দোষ থাকে তাহলে আপনি পরবর্তীতে ঘরে এসে এটা আপনার সন্তানদের দেখশন করুন এবং এটা শুধরানোর চেষ্টা করুন। সংস্কার জিনিসটা যেটা, এই জিনিসটা স্কুলে বেশি প্রাধান্যতা দেওয়া হয় না ঘর থেকে? সংস্কার যদি জিনিসটা মানে একটা ছাত্রের সংস্কারী হওয়াটা আর ঘর থেকে। বুঝেছি, উভয়কে দিতে হবে। আমরা যখন স্কুলে ক্লাস নিই আমরা অনেক সংস্কারমূলক শিক্ষা দিয়ে থাকি। আমাদের উপর প্রচুর দায়িত্ব আছে, সরকার থেকেও অনেক অনেক সময় অনেকগুলা নোটিফিকেশন আসে এই কাজগুলো করার জন্য। কিন্তু ঘরেরও ভূমিকা কিন্তু প্রচুর, কারণ স্কুল একটা শিশুকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার জন্য পায়, কিন্তু তার পরিবার বাকি 24 ঘন্টার মধ্যে যে 18 ঘন্টা বা 17 ঘন্টা আছে সেই 17 ঘন্টা পায়। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখানে পরিবারের দায়িত্বটা একটু বেশি। তো স্যার একটু আপনি বলেছিলেন যে আগে মানে রাস্তাঘাটে যদি কোনো ছেলেরা দুষ করছে তাহলে মারধর করা হচ্ছে, বা আগের দিনে করা হতো, বর্তমানে এটা নেই কিন্তু এই ধরনের চলছে কিন্তু। তো এই ব্যাপারে বলতে চাই যে আগে আপনাদের সময় আমি কথা বলছি, স্কুলে লাঠি ব্যবহার হতো মানে ছাত্রদের প্রতি, যদি পড়াশোনা ক্ষেত্রে হোক বা কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে ক্ষেত্রে ছাত্রদের প্রতি বেদ ব্যবহার হতো। বেদ ব্যবহার হতো। আজকের দিনে বেদ নেই। আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি একজন শিক্ষক, সরকারি শিক্ষক, তো জবে থেকে মানে যখন থেকে লাঠি উঠানো হলো, সরকারি আইন মতো হোক বা যে কোনো ভাবে, আজকের দিনে কিন্তু স্কুলে লাঠি নেই শিক্ষকের হাতে। এই লাঠি উঠানোর ফলে আজকের দিনে সুফল কুফল বললে কি হতে পারে, বা আপনার হিসাবে কি? এই যে লাঠি সরানোর পর যখন থেকে একজন শিক্ষকের হাত থেকে লাঠি সরানো হলো। আচ্ছা, এই যে লাঠি যে বেদ যে কথাটি, সেটা সেটা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পরীক্ষা নিরীক্ষার পরেই সরানো হয়েছে। সাধারণত আমি প্রত্যেকটা জিনিসের সুফল আছে এবং কিছু কুফল আছে। তো যেদিকে যে পরিমাণটা বেশি এদিকেই রাখা হয়, মনে হয়তো বেতের কুফলটা বেশি হয়তো, তাই বেতটা সরানো হয়ে গেছে। তো আমি একটা সুফল বলি, যেমন আজকে অনেক সময় যদি তুমি দেখো যে একটা ছাত্রের প্রতি যদি আমি বেদ ব্যবহার করি, তো ছাত্রটা কিন্তু ভয়ে থাকে সবসময়। তো একটা ছাত্র যদি ভয়ে থাকে তাহলে কিন্তু সেই ছাত্রটি তোমাকে জিজ্ঞাসা করতে কিন্তু অনেক সময় ভয় পাবে, বা মনের যেগুলা কথা আছে সেগুলো কিন্তু খুলে বলতে পারবে না। তো বিশেষ সম্ভবত এই সব কারণের জন্যই যে বেদ যেটা উঠানো হয়েছে। আর যদি বলুন যে এটা কুফল কি, কুফল অনেক ছাত্র আছে এরকম। আমি অনেক না বলে লাভ নেই, আমি নিজের কথাই আমি নিজে বলছি। আমি যখন পাঠশালা স্কুলে ছিলাম তখন আমার শিক্ষক ছিলেন আব্দুল সবুর স্যার, আমরা গুরুজি বলতাম তখনকার সময়। তো স্কুলে মাত্র একজনই শিক্ষক ছিল। স্কুল বলতে এলপি স্কুল? এলপি স্কুল, পাঠশালা। আচ্ছা, পাঠশালা। তো যখন উনি ছিলেন তো উনি খুব গরম ছিলেন, এমনকি আমি ক্লাস 2-তে দুইবার, ক্লাস 1-এ দুইবার ফেলও মেরেছি। আচ্ছা, মানে ক্লাস 1-এ। তারপর মা বলে কোনো মতে বলে শুনে মানে ক্লাস 2-তে উঠে দিয়েছে, কিন্তু স্যার এত গরম ছিল। মানে আজকের দিনে যে শিক্ষক বলরাম বৈষ্ণব পাঠশালায় ক্লাস 1-এ দুইবার ফেল, তারপরও আজকের দিনে একজন শিক্ষক। এটা আমি প্রত্যেককে আপনার মাধ্যমে, আপনার পর্দার মাধ্যমে বলে দিতে চাই যে একবার দুইবার ফেল ভেবে নেবেন না যে জীবনের জন্য ফেল হয়ে গেছেন। যে কোনো সময় আপনি এগিয়ে যেতে পারবেন যদি আপনার ভিতরে একটা ইচ্ছা থাকে। তো আমি বলছিলাম কি যে খুব গরম ছিল আমার স্যার, শুধু বেতের ভাষা ব্যবহার করতো সর্বদা। তো আজকে যদি স্যার এই বেতের ভাষা ব্যবহার করতেন না, তাহলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি এই জায়গায় এসে পৌঁছতে পারতাম না। তো আমি আরেকটা উদাহরণ হিসেবে দিচ্ছি, তখনকার সময় কিন্তু স্কুলে একজন, আমার যে পাঠশালা মাত্র একজনের শিক্ষক ছিল, আব্দুল সবুর গুরুজি। তো অনেক অসুবিধা থাকে একজন শিক্ষকের, তো স্কুল বন্ধ হয়ে যায়। তো কোনো সময় 2 দিন 3 দিন বা কুটুম বাড়ি বা কোনো দিকে যেতে হলে তো স্কুল বন্ধ দিতে হয়, তখন সম্পূর্ণ স্কুল বন্ধ হয়ে যাবে। তো এমন অবস্থায় কি করেন উনি ওনার যে ভাই আছেন ওনার নাম ছিল হেলিম গুরজি, তো ওনাকে পাঠিয়ে দিতেন।
উনি অত ইন্টারেস্টেড, এত ভালো, মানে প্রত্যেকটা ছাত্রর প্রিয়, এত প্রিয় মানে বলার মতো না। কেন স্যার একটু আমাদের টুপিও দেবে না, আচ্ছা একদম স্যার আমাদের পুরো বন্ধুর মতন আচ্ছা আমরা গেছি। আচ্ছা তো এই একটা সময় ছিল আমি যখন বুঝলাম যে আজকে আর পড়া শিখলে শিখবো না, শিখলে নাই, চলবে। হ্যাঁ চলবে। আচ্ছা হেলিম গুড যে এসেছে, আচ্ছা উনি তো আদরই করবে, শুধু মারবে না, এই একটা মানে ছিল। তো আমরাও এইভাবে একজন শিক্ষকের মানে যেটা মাইন্ড রিডিং, যা আচ্ছা শিক্ষক আমরা পড়ে নিতাম এই সময় একটা ছোট। আর তাছাড়া যে আমরা ডিএলএড করেছি, একটা বাচ্চা কিন্তু ধুরন্ধর চালাক, অনেক চালাক, একজন শিক্ষক চেয়েও অনেক চালাক। বলেছে যে তুমি বাকি জীবনে যে আমরা যে শিক্ষা লাইফ যেটা আমার হচ্ছে, যা শিখেছো তার চেয়ে আর অধিক শিখবে শিক্ষকতা লাইফে যখন আসবেন তখন। আচ্ছা আর ঠিক এটা বাস্তব, কত ধরনের ছাত্র, কত বুদ্ধিমান, কত ট্যালেন্ট ছাত্র দিচ্ছে, কিভাবে আমাদেরকে ঠকায়। এমন না যে আমরা ঠকি না, কত ছাত্র কাছে আমরা ঠকি, কিন্তু হয়তো ধীরে ধীরে একটু সময় লাগে, তারপর আমরা ছাত্রদেরকে ধরি। একটা ঠকানোর কথা যদি আমি বলি, যে আমার একটা অবশ্যই বলুন। ছাত্র হুম, খুব ইন্টারেস্টিং। হুম, তো আমরা তো জানি প্রত্যেকটা কোন ছাত্র কতটুকু তার ভিতরে আছে। তো একদিন এরকমই একটা ছাত্র, তার কাছে আমি একটা কবিতা দিয়েছিলাম লেখার জন্য। হুম, হ্যাঁ, 2-3 লাইন আশা করা যায়, কিন্তু ও আচ্ছা পুরা কবিতা একদম শুদ্ধ করে লিখে দিয়েছে। আচ্ছা তো কবিতা শুদ্ধ করে লিখে দেওয়ার পর আমার মাথায় কিন্তু একটা সন্দেহ লেগে যায় যে কিভাবে সম্ভব হলো জিনিসটা। খাতার মধ্যে দেখলাম আমার সামনে আবার লিখেছে, একদম আমার চোখের সামনে লিখেছে, আমি একদম পাশে বসা, আরও লিখেছে আমার সামনে। মানে আপনার কোনো হ্যাঁ, আশাই ছিল না যে ও হ্যাঁ, না, লিখতে এই যে পারবে। বই থেকে লিখবে বা কোনো জায়গা থেকে লিখবে, এটা কোনোভাবে সম্ভব না, কারণ আমার একদম চোখের দৃষ্টি আমার চোখের আচ্ছা সামনে আচ্ছা লিখছে। আচ্ছা আচ্ছা কিন্তু কি লিখছে হয়তো ওটা দেখছি না, কিন্তু লিখতেছি যে আমি ওটা কিন্তু দেখছি। আচ্ছা আচ্ছা তারপরে তারপর দেওয়ার পর তো আমি তাজ্জব, কি বলবো যে এটা কিভাবে সম্ভব হলো। আমি এটা বলতে পারবো না যে চুরি করে বা কপি থেকে লিখেছে, কারণ আমি সামনে ছিলাম, ওটা বলতে পারবো না। তারপর অনেকটা চিন্তায় পড়লাম, কি বাইক করবো না, হঠাৎ একটা মাথায় এলো, দেখি একটু পাতাগুলো একটু পিছন দিকে উল্টাই। তো পিছন দিকে গিয়ে আমি দেখলাম যে যে লেখাটি আমার সামনে লিখেছে, পিছনের পাতায় লিখেছে আমার সামনে যেটা। আর তার পরবর্তী যেটা পাতা, যে পৃষ্ঠাটি মানে ব্ল্যাঙ্ক থাকার কথা ছিল, হুম, সেটাতে সে বাড়ি থেকে লিখে এনেছে। আচ্ছা হ্যাঁ, এই তারপরে আমি যখন এটা দেখলাম যে এইগুলা লিখেছে আমার সামনে লিখেছে, আর কিন্তু এগুলা যখন দেখলাম, যেহেতু কোন বহুত ক্লাসের চালাক, স্টুডেন্ট, কোন ক্লাসের? ক্লাস 5 ছিল। আচ্ছা আচ্ছা, একবার ভাবুন যে একটা ছাত্র কতটুকু ব্রেন ইউজ করেছে। তো স্যার, একটা কথা যেটা জানতে চাই, আপনি আজকের দিনে একজন শিক্ষক, আপনিও একজন শিক্ষকের হাতেই গড়ে ওঠা। যারা ভারতবর্ষে উচ্চ প্রশাসনিক বিষয়ে, যদি বলুন আইপিএস হোক, আইএএস হোক, নানা ধরনের প্রশাসনিক বিষয়ে যারা রয়েছেন, আপনাদের হাতেই গড়ে ওঠা, আপনাদের হাত দিয়েই কিন্তু ওদের জীবন শুরু হয়। জীবন শুরু হওয়াটা আমি কেন বলছি, যেহেতু আপনি একজন এলপি স্কুল টিচার, তার জন্য বললাম যে জীবনের প্রথম স্কুলই লোয়ার প্রাইমারি স্কুল। তারপর একজন প্রশাসনিক বিষয়ে হওয়ার পর দেখা যায় অনেক ধরনের অনৈতিক অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত দেখা যায়, পত্রপত্রিকায় হোক, গণমাধ্যমে হোক। দেখার পর আপনাদের মনে কি হয় বা কি জাগে প্রশ্ন, যে আমাদের ছাত্র আজ এই করছে বা এই ধরনের অবৈধ অনৈতিক কাজে লিপ্ত, আপনি একজন শিক্ষক হয়ে কি বলবেন, বা এখানে আপনাদের রেসপন্সিবিলিটি কি, এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই, যখন কোনো একটি ছাত্র, হুম, হুম, যদি আমার একটি ছাত্র বড় আইপিএস হয়, হুম, আর আমি যদি তার সুফলটা গ্রহণ করতে পারি, হুম। তাহলে কুফলটা আমাকে গ্রহণ করতে হবে। অবশ্যই তো সেটা চান একজন হ্যাঁ, শিক্ষক হিসেবে, যে আমার আজকে ছাত্র প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, প্রতিষ্ঠিত হোক। হুম, হুম, তো বড় আমার যখন একটা ছাত্র বড় আইপিএস হবে, তখন আমি খুব আনন্দিত হব, গর্বিত হব। হুম। আইপিএস হয়ে যদি অবৈধ অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকে, সেটা তো আমার দুঃখী হওয়ার কথা, সেটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি না, আমি বলছি গণমাধ্যমে পত্রপত্রিকা দেখা যায়, সেই ভিত্তিতে আচ্ছা, আপনাকে বলা। এটা বুঝেছি। হুম, হুম। এই জন্য আমিও মেনে নিয়েছি, হ্যাঁ নতুবা হ্যাঁ, তো মেনেও নিতাম না, কারণ আমিও অবশ্যই। দেখতে পাই এই ঠিক ঠিক। জিনিসগুলা ঘটে, হুম, এগুলো হুম, জিনিস হুম, হুম। অনেকগুলা করে। তো যদি সুফলটা গ্রহণ করি, তাহলে কুফলটাও গ্রহণ করতে হবে। যদি অবশ্যই অমৃত গ্রহণ করি, তাহলে বিষটাও আমাকে, পজিটিভ নেগেটিভ মন্থনের, হ্যাঁ, থাকবে। দুটোই আমাকে গ্রহণ করতে হবে। যদি মাতা পিতাও যদি ওনার ছেলে আইপিএস হয় বা আইএস হয় যদি
খুশি আনন্দিত হয়। তাই ওনার যদি ওনার ছেলে কোনো অনৈতিক কাজকর্মের সাথে জড়িত থাকে তাহলে ওনাকেও এটা গ্রহণ করতে হবে বা এই দোষটা রেসপন্সিবিলিটি যেটা সেটা নিতে হবে। এটা সত্যি আমাদের অনেক দুঃখ লাগে যে আমরা কি শিক্ষা দিলাম। যখন শুনি কোনো একজন আমাদেরই ছাত্র বড় অফিসার যে কোনো র্যাঙ্কে কাজ করছে তখন অনেক আনন্দ হয়। আর যখন শুনি যে আমাদের একজন ছাত্র এরকম অনৈতিক কাজকর্মের সাথে জড়িত হয়েছে তখন অনেক সময় মনে লাগে যে কি শিক্ষা দিলাম জীবনে, অনেক অনেক দুঃখ আসে। তো যেটা বলার মতো নয়। তারপরেও আমি বলবো এই মাধ্যমে যে আপনারা অনেক ছাত্র আছে যারা আমাদের আজকের দিনের ছাত্র, ভবিষ্যতে আইপিএস বড় বড় অফিসার হবেন। আপনারা কোনো অনৈতিক কাজকর্ম করার পূর্বে একবার নিজের মাতা পিতা এবং শিক্ষাগুরুদের কথা ভাববেন যাতে ওনারা কোনো লজ্জায় মাথা নত করতে না হয়। এই কাজ থেকে কিন্তু গোটা শিক্ষক সমাজকেই কিন্তু লজ্জিত করছে স্যার। না, সম্পূর্ণ এইভাবে বলা চলবে না একটা জিনিস। কারণ মনে করুন যেমন আমার স্কুলে ক্লাস 5 পর্যন্ত আছে, তো আমরা যখন তাদেরকে বিদায় সংবর্ধনা দিই, ফেয়ারওয়েল যেটা দিই, তো তখনই কিন্তু আমরা এই ছাত্রদের সামনে বক্তব্যের মধ্যে বলে থাকি যে আমরা তোমাদের যে শিক্ষা দিয়েছি বা অনেকগুলা কথা বলেছি তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা তোমাদের যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান দিয়ে বিচার করবে। ভবিষ্যতে অনেকগুলা স্টেজ বা অনেকগুলা সমস্যার সামনে আসবে, তখন শুধু আমাদের কথা মতো কাজ করবে না, তোমাদেরকে আমরা যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানটা ব্যবহার করে কাজ করবে। তো এই দৃষ্টিতে যদি দেখি তাহলে আমরা সম্পূর্ণ দোষ আমাদের উপর আসবে না, কারণ আমরা তো ওদেরকে জ্ঞান দিয়েছি, ভালো মন্দ ওদের বিচার করার যে ক্ষমতাটুকু প্রয়োজন সেটাও আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। তো ইচ্ছা যদি করতো আমাদের ওনারা যারা আমার ছাত্রছাত্রীরা যারা ভবিষ্যতে বড় হয়ে অফিসার হবে, ওনারা যদি জ্ঞানটা ব্যবহার করতো তাহলে এই অনৈতিক কাজকর্মে যেত না। তো একজন শিক্ষককে যে বা শিক্ষক সমাজকে যে দোষারোপ করা ওটা ঠিক হবে না। আমি দোষারোপ বলছি না, যখন একটা ছাত্র যখন এই ধরনের কর্মে লিপ্ত হয় তার দ্বারা কোনো ধরনের এটা আমরা একটা লজ্জাবোধ মনে আজকে মনে করি এই লজ্জাটা আমার একটা ছাত্র আপনার জন্য নয়, গোটা শিক্ষক সমাজকেই লজ্জিত করা, আমি সেটাই বলছি আপনার। এটা দেখুন, আজকে আমি একটা আমার ছাত্র যদিও আমাদের মাধ্যমে শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হয়েছে, বড় আইপিএস হয়েছে, তো এটা অবশ্যই আমার একটা লজ্জা লাগবে। আর যেটা বলছেন যে শিক্ষক সমাজের যে একটা লজ্জা লাগার বিষয়, হ্যাঁ শিক্ষক সমাজ তখনই লজ্জা বোধ করবে যদি কোনো একটি আইপিএস অফিসার বা আইএস অফিসার যদি ভালো করে, তখন একটা সুনাম যদি শিক্ষক সমাজকে দেওয়া হয় তাহলে এটার যেটা দুর্নাম হবে, এই দুর্নামের সময় শিক্ষক সমাজ এটা গ্রহণ করবে। যে সুনামটা দেন দুর্নামটা শিক্ষক সমাজে গ্রহণ করবে। তো স্যার আমরা একবারে সমাপ্তি পর্যায়ে আজকের এই জায়গা থেকে একজন শিক্ষক হিসাবে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কি আপনার বার্তা থাকবে? সামনে শিক্ষক দিবসও, একজন শিক্ষক হয়ে আপনার থেকে কি বার্তা? তো আজকে আমি বাতান ডিজিটালের মাধ্যমে আমি ভবিষ্যৎ প্রজন্ম যারা ছাত্রছাত্রী বলবো যে জীবনে অসফলতা অনেকবার আসবে, সেই অসফলতাকে ভয় করে ঘরে বসে থাকবে না, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি একজন এসপির জীবন কাহিনী বলে আমি শেষ করছি। আমাদের পাশেরই এখানে সনবিল এলাকা, যেটা আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি, মেট্রিক উনি 3rd ডিভিশনে পাশ করেছে। আচ্ছা, ঠিক আছে। তো মেট্রিক যখন পরীক্ষা দেওয়ার সময় ছিল তখন উনি যেতে চায় না, উনাকে জোর জবরদস্তি ধরে দৌড়াদৌড়ি করে বেঁধে মেট্রিক পরীক্ষা নিয়ে বসিয়েছে। তারপর মেট্রিক পাশ করে 3rd ডিভিশনে পাশ করে, তারপর হয়তো কিছুটা মন বসেছে, হায়ার সেকেন্ডারি 2nd ডিভিশনে পাশ করে, তারপর ডিগ্রি A+ পাশ করে আজকের দিনে উনি একজন এসপি। তো অনেক ছাত্রছাত্রী যারা আছেন মনে করবেন যে আমি মেট্রিক 3rd ডিভিশনে বা হায়ার সেকেন্ডারি 3rd ডিভিশনে পাশ করেছি, আমার বোধহয় জীবনে কিছু হবে না। তাদেরকে বলবো এইভাবে মনোবল ভেঙে পড়বেন না। ওই যে এসপি স্যারের কথা বলেছি ওনার জীবনী থেকে আপনারা শিখে নেবেন। পরিবর্তন কোন সময় আসবে বলার মতো না, শুধু আপনি আপনার কর্ম করে যাবেন, কর্মফলের উপর আপনার অধিকার নেই।
আপনি যেমন কর্ম করবেন তেমনই সেই কর্ম অনুসারে ফল পাবেন। ধন্যবাদ। মানে এক কথা, যদি চেষ্টা করা যায় উপায় নিশ্চয় হবে। হ্যাঁ, চেষ্টা করলে উপায় উপায় হয়, উপায় হয়। যেটা বাংলায় একটি প্রবাদ বাক্য আছে প্রবাদ স্যার। বাক্য যেটা। তো আমি দর্শকদের প্রতি বলতে চাই যে যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম এই অনুষ্ঠান পর্ব 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস সামনে, সেই সুবাদে আজকে যে আমি এই জায়গা থেকে কথা বলছি, নিজেকে এমন বড় কিছু ভেবে বলছি না, কিন্তু এটা মনে করবেন না যে আমি যে জায়গা থেকে উপস্থাপন বা যা বলছি আমি নিজেকে খুব বড় মনে করছি, সেটা নয়। সহজ সরল ভাবে বলছি। আজকে যে জায়গায় আমিও একজন শিক্ষকের কারণে এবং গোটা শিক্ষক সমাজকে আজকের এই জায়গা থেকে আমি জানাই আমার প্রণাম এবং শ্রদ্ধা। আমরা চেষ্টা করব আরো দুই একজন শিক্ষকের সাথে মত বিনিময় করার, ওনাদের মনের কথা তুলে ধরার। দেখতে থাকবেন আমাদের মত বিনিময় পর্ব। আগামীতেও একজন নতুন শিক্ষক থাকবেন, নতুন কাহিনী থাকবে, গল্প থাকবে এই মত বিনিময়ে। আবারও বলছি আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য। নমস্কার। এবং স্যারকেও নমস্কার জানাই, আপনাকে ধন্যবাদ জানাই আবারও আপনার এই মূল্যবান সময়টি দিয়ে আসার জন্য আমাদের এখানে। তাই আপনাকে আমরা অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই বাতেন ডিজিটাল প্ল্যাটফর্মকে। আমাকে এখানে নিমন্ত্রণ করে আনার জন্য আমি অত্যন্ত খুশি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাতেন ডিজিটাল। হবে স্যার। নমস্কার। নমস্কার।